আমাদের বায়োর অ্যাপে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা জানো আমাদের এখানে নেট সেট এবং ডব্লিউবিএসএসসি, এসএলএসটি এবং ডব্লিউবিপিএসসি কে নিয়ে এডুকেশন এবং বাংলা সাবজেক্টে ক্লাসগুলো করানো হয়। তোমরা অনেকেই ক্লাসগুলো করেছো এবং অনেক ফ্রি ক্লাস আমাদের অ্যাপের মধ্যে আছে বা ইউটিউবেও পাবলিশ করা আছে, সেখান থেকে তোমরা দেখেছো। তো আজকে আমরা 2025 সালে যে এসএলএসটির যে নোটিফিকেশনটা বেরিয়েছে সেই নোটিফিকেশন সম্পর্কে আলোচনা করব। 2025 সালে এসএলএসটি 9, 10 এবং 11, 12 এদের যে নোটিফিকেশন, এই নোটিফিকেশনের সম্পর্কে আমরা আলোচনা করব। ভিডিওটা একটু লেন্দি হবে কারণ এখানে আমরা সমস্ত বিষয় ডিটেইলসে আলোচনা করব। সেখানে কি কি দেখবো প্রথমে দেখে নিই। প্রথমে দেখবো যে ডব্লিউবিএসএসসি 2025 এর যে পরীক্ষাটি হতে চলেছে তার টেন্টেটিভ শিডিউল, অর্থাৎ কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, কবে ফর্ম ফিল আপ শেষ হবে, অ্যাডমিট কার্ড কবে রিলিজ হবে, পরীক্ষা কবে দেওয়া হবে, ইন্টারভিউ ডেট কবে হতে পারে, সমস্ত বিষয়গুলো নিয়ে দেখবো। দ্বিতীয় হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি হবে, অর্থাৎ 9, 10 এর ক্ষেত্রে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, 11, 12 এর ক্ষেত্রে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এজ রিল্যাক্সেশন কত সেগুলো দেখবো, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন কোন ভাষায় প্রশ্নগুলো হবে, পরীক্ষার ফিস কত হবে, এজ লিমিট অর্থাৎ এজ লিমিট কতটা হবে এবং তার রিল্যাক্সেশন কতটা সেই বিষয়ে দেখবো, এবং কোন কোন বিষয়ে কতগুলো ভ্যাকেন্সি আছে, অর্থাৎ 9, 10 যে সাবজেক্টগুলো আছে সেগুলোর কতগুলো ভ্যাকেন্সি আছে সাবজেক্ট ওয়াইজ, এবং 11, 12 এর যে সাবজেক্টগুলো আছে তার ভ্যাকেন্সি আছে। এবং এই যে পরীক্ষাটা হবে, এই যে এসএসসি বা এসএলএসটি পরীক্ষাটা হতে চলেছে, তার নাম্বার বিভাজনটা দেখবো, অর্থাৎ পরীক্ষার কত নাম্বার থাকছে, ইন্টারভিউতে কত নাম্বার থাকছে, টিচিং এক্সপিরিয়েন্সে কত নাম্বার থাকছে, এই বিষয়গুলো দেখবো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা দেখবো সেটা হচ্ছে কতজন ইন্টারভিউতে ডাক পাবে। এই সমগ্র বিষয়গুলো আমরা এখান থেকে দেখবো। তাহলে চলো আমরা এক এক করে শুরু করি। এটা দেখো, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন থেকে এটা এই নোটিশটা 30/5/2025 অর্থাৎ আজকেই প্রকাশিত হয়েছে। তো এখানে আমরা সমস্ত বিষয়গুলো এই গ্যাজেট থেকে এবং এছাড়াও এদের যে গ্যাজেটটা প্রকাশ হয়েছে সেখান থেকে ভ্যাকেন্সি লিস্ট এবং সমস্ত বিষয়গুলো এক এক করে আলোচনা করব। আমরা প্রথমে যে বিষয়টা দিয়ে শুরু করব বলেছিলাম যে টেন্টেটিভ শিডিউল, অর্থাৎ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কখন ফর্ম ফিল আপ শুরু হবে, কখন শেষ হবে, সেই বিষয়টা জানা আমাদের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো টেন্টেটিভ শিডিউল দিয়ে আমরা শুরু করছি। অর্থাৎ এখানে দেখো, এখানে যে নোটিফিকেশনটা বেরিয়েছে সেখানে অ্যাপ্লিকেশন ফর্মটা বা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু অনলাইনে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। সেই অ্যাপ্লিকেশনটা শুরু হবে মন্ডে 16/6/2025 অর্থাৎ জুন মাসের 16 তারিখ থেকে বিকেল 5টার সময় থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এবং শেষ হবে 14/7/2025 অর্থাৎ জুলাই মাসের 14 তারিখ পর্যন্ত, সেটাও মন্ডে, সেই পর্যন্ত তোমার ফর্ম ফিল আপ হবে। এবং তুমি লাস্ট ডেট ফিস পেমেন্ট করার লাস্ট ডেট থাকবে 14/7/2025 12টার মধ্যে তোমাকে কিন্তু ফিস কমপ্লিট করতে হবে, ফিস পেমেন্ট করতে হবে। তুমি যদি ফর্ম ফিল আপ করে ফিস পেমেন্ট না করো তাহলে কিন্তু তোমার ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ তোমার ফর্মটা সাবমিট হবে না। এই বিষয়টা তোমরা মাথায় রাখবে। এছাড়াও টেন্টেটিভ যে এক্সাম ডেট, যা রিটেন এক্সাম বা লিখিত পরীক্ষার ডেট, সেটা হচ্ছে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর 2025। প্রথম উইকে প্রথম সপ্তাহে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে পরীক্ষাটা হবে। এবং টেন্টেটিভ পাবলিকেশন ডেট অফ রেজাল্ট ডেটের একটা টেন্টেটিভ ডেট দিয়েছে, সেটা হচ্ছে 4th উইক অফ অক্টোবরের 4 নম্বর বা শেষ সপ্তাহে এই টেন্টেটিভ রেজাল্টটা তোমরা কিন্তু পেয়ে যাবে, অর্থাৎ এক মাসের মধ্যেই কিন্তু তোমরা রেজাল্ট পেয়ে যাবে। এবং ইন্টারভিউ ডেট করেছে কখন, ফার্স্ট উইক থেকে থার্ড উইক অফ নভেম্বরের ফার্স্ট উইক থেকে থার্ড উইক পর্যন্ত ইন্টারভিউ হওয়ার কথা আছে। এবং সেগুলো বেসিক্যালি এগুলো একটু আপ ডাউন হতে পারে, চেঞ্জ হতে পারে, কারণ দেখো সব জায়গায় দেখো টেন্টেটিভ লেখা আছে, ঠিক আছে। এছাড়াও প্যানেল পাবলিকেশন হবে 24/11/2025 অর্থাৎ নভেম্বরের 24 তারিখে প্যানেল লিস্ট বা ফাইনাল লিস্ট পাবলিকেশন হয়ে যাবে। এবং শেষে কাউন্সিলিং হবে 29/11/2025, এই সময় কাউন্সিলিং হবে, ঠিক আছে, কাউন্সিলিং, এবং সেখান থেকে তুমি তোমার পোস্টটা পেয়ে যাবে। অর্থাৎ খুব দ্রুত সময়ের মধ্যে, মাত্র কয়েক মাসের মধ্যে তোমরা কিন্তু একটা চাকরির সুযোগ তোমাদের কাছে আছে। তোমরা সবাই ভালো করে পড়াশোনা করো। আমরা এখন চলে যাচ্ছি যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি হবে, বিশেষ করে 9, 10 এবং 11, 12 এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি হবে সেটা দেখে নেব। দেখো এখানে 9, 10 এর ক্ষেত্রে দেখো 9, 10 এর ক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হবে যে তোমার যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন থাকতে হবে। তুমি বাংলায় হলে বাংলায়, ইতিহাসে হলে ইতিহাস, ভূগোল হলে ভূগোল, ফিজিক্স কেমিস্ট্রি যে সাবজেক্ট গ্র্যাজুয়েশন থাকতে হবে, পোস্ট গ্র্যাজুয়েশন থাকতে হবে, বা গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন যে কোনো একটা থাকতে হবে। এবং সেক্ষেত্রে তোমাকে অ্যাটলিস্ট 50%, মানে 50% তোমাকে কিন্তু নাম্বার পেতে হবে যদি তুমি আনরিজার্ভ ক্যাটাগরির হও। এখানে রিল্যাক্সেশন দেওয়া আছে, যদি তোমার রিজার্ভেশন থাকে, অর্থাৎ তুমি যদি এসসি, এসটি, ওবিসি বা অন্য কোনো ক্যাটাগরিতে বিলং করো, তাহলে কিন্তু তুমি 5% রিল্যাক্সেশন পাবে, অর্থাৎ সেক্ষেত্রে 45%-এ তোমার কিন্তু তুমি এলিজিবল হয়ে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে কি থাকবে, তার সঙ্গে সঙ্গে অবশ্যই তোমাকে এনসিটি রিকগনাইজ ইনস্টিটিউশন থেকে বিএড থাকতে হবে, অবশ্যই তোমাকে বিএড থাকতে হবে। বিএড না থাকলে কিন্তু তুমি পরীক্ষায় বসতে পারবে না।
এছাড়াও যাদের 4 ইয়ার ইন্টিগ্রেটেড বিএড আছে, যারা বিএ বিএড বিএসসি বিএড এরা যাদের আছে, তারাও কিন্তু এই পরীক্ষায় বসার জন্য এলিজিবল হবে। এজ লিমিটটা কি? এজ লিমিট হচ্ছে 21 থেকে 40 বছর পর্যন্ত। তোমরা মিনিমাম বয়স হবে 21 বছর এবং ম্যাক্সিমাম বয়স হচ্ছে 40 বছর। 40 বছর পর্যন্ত তুমি বসতে পারবে পরীক্ষা, যদি আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে হও। যদি তোমার ক্যাটাগরি থাকে এসসি এসটি ক্যাটাগরির মধ্যে যদি কেউ বিলং করো, তাহলে সেক্ষেত্রে 5 বছরের রিল্যাক্সেশন পাবে। এবং যারা আদার ব্যাকওয়ার্ড ক্লাস বা ওবিসিতে যদি কেউ বিলং করে, সে কিন্তু 3 বছরের রিল্যাক্সেশন পাবে, অর্থাৎ তার 43 বছর পর্যন্ত বয়স পর্যন্ত সে পরীক্ষা দিতে পারবে। এবং যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে কিন্তু 8 বছরের এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। এরপরে দেখো 11-12 এর ক্ষেত্রে কি হচ্ছে। 11-12 এর ক্ষেত্রে তোমার যে কোনো সাবজেক্টে পোস্ট গ্রাজুয়েট অর্থাৎ এমএ বা এমএসসি লাগবে, এবং সেক্ষেত্রে অ্যাটলিস্ট 50% নাম্বার পেতে হবে তোমাকে মাস্টার ডিগ্রিতে। এবং তার সঙ্গে সঙ্গে এনসিটি রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে তোমার বিএড বাধ্যতামূলকভাবে থাকতে হবে। এটা হচ্ছে ক্রাইটেরিয়া। এবং পোস্ট গ্রাজুয়েটের ক্ষেত্রে কি হচ্ছে, এবং বেসিক্যালি বিএসসি বিএড বা বিএসসি বিএড বিএ বিএসসি বিএড এবং পোস্ট গ্রাজুয়েট থাকলে সেক্ষেত্রে 50% নাম্বার থাকবে। এবং এর সঙ্গে এজ লিমিট এখানেও একই রকম, 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত তুমি পরীক্ষায় বসতে পারবে। আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে হলে এসসি এসটি ক্ষেত্রে 5 বছরের রিল্যাক্সেশন, ওবিসির ক্ষেত্রে 3 বছর এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের ক্ষেত্রে 8 বছরের রিল্যাক্সেশন, এই বিষয়টা থাকছে। তো এই হচ্ছে আমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এইবারে পরের প্রশ্ন হলো যে আমাদের মিডিয়াম অফ ইনস্ট্রাকশন বা পরীক্ষা কোন মিডিয়ামে হবে, সেইটা কিন্তু আমাদের দেখে নেওয়া দরকার। দেখো এখানে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, বেসিক্যালি মিডিয়াম অফ ইনস্ট্রাকশনে তুমি দেখবে যে এখানে বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতেই কিন্তু তোমার পরীক্ষাটা হবে। যে কোনো মানে নর্মাল সাবজেক্ট গুলোর ক্ষেত্রে বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতেই প্রশ্ন থাকবে। যদি তুমি সাহিত্যের ক্ষেত্রে, লিটারেচারের ক্ষেত্রে যদি বাংলা সাবজেক্ট হয়, সেক্ষেত্রে তোমাকে কিন্তু বাংলা সাবজেক্টের মধ্যে বাংলা বা হিন্দি বা নেপালি, ওড়িয়া, সাঁওতালি, তেলেগু, উর্দু এইসব সাবজেক্ট গুলোর ক্ষেত্রে কিন্তু ওই যে সাবজেক্ট ধরো বাংলা বা হিন্দি, সেক্ষেত্রে কিন্তু ইংলিশে পেপার হবে না, সেক্ষেত্রে শুধু সাহিত্য লিটারেচারের পেপার হবে। এবং আরো একটা জায়গা এখানে দেওয়া আছে একদম প্রথমের দিক করে, যে সংস্কৃতের ক্ষেত্রে সংস্কৃতের ক্ষেত্রে কিন্তু বাংলায় পরীক্ষাটা হবে। সেটা একটু দেখে নেবে তোমরা, এখানে আছে, এগুলো আমরা গ্রুপে অবশ্যই শেয়ার করে নেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এরপরে এক্সামিনেশন ফিস কত হবে, অর্থাৎ ফর্ম ফিল আপের জন্য তোমাদের কত টাকা লাগবে, সেক্ষেত্রে দেখে নাও যে 9, 10 এবং 11, 12 যে কোনো হোক না কেন, সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি, তুমি যার জন্য এলিজিবল হও না কেন, যে ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করো না কেন, বা দুটো ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো, সেক্ষেত্রে জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট ক্ষেত্রে 500 টাকা করে ফিস নেওয়া হবে। কিন্তু এসসি এসটি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের ক্ষেত্রে 200 টাকা করে ফিস ধার্য করা হয়েছে। এই হচ্ছে আমাদের ফিস ক্রাইটেরিয়া। এবারে মোড অফ অ্যাপ্লিকেশন যদি বলো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের অনলাইনে WBSSC যে পোর্টাল আছে, সেই পোর্টালে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশনটা করতে হবে। এখানে দেখো মোড অফ অ্যাপ্লিকেশন অনলি অনলাইন অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারবে। এবং এখানে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেরকম যে সব গার্লস স্কুলগুলো আছে, সেই গার্লস স্কুলে কিন্তু কোনো ছেলে বা মেল ক্যান্ডিডেট সে কিন্তু এলিজিবল হতে পারবে না, ঠিক আছে। এছাড়াও গভর্নমেন্টের যে নর্মস আছে, সেই অনুযায়ী তোমাদের পে স্কেল হবে, সেই অনুযায়ী তোমরা বেতন পাবে। এবং অ্যাপ্লিকেশনে যদি কোনো ইনকমপ্লিট বিষয় থাকে বা রং অ্যাপ্লিকেশন হয়, তাহলে সেটা কিন্তু রিজেক্টেড হয়ে যাবে, অর্থাৎ অ্যাপ্লিকেশনটা ধরে ভালো করে বসে ফিল আপ করবে। এরপরে আমরা চলে যাচ্ছি সাবজেক্ট ওয়াইড ভ্যাকেন্সির ক্ষেত্রে। দেখো 9-10 এর ক্ষেত্রে আমাদের যে সাবজেক্ট গুলো আছে, সেক্ষেত্রে দেখো তুমি দেখতে পাবে 9-10 এর ক্ষেত্রে 2025-এর যে সেকেন্ড এসএলএসটিটা হতে চলেছে, সেক্ষেত্রে আমাদের বাংলা, ইংলিশ, হিন্দি, উর্দু, সাঁওতালি, নেপালি, ওড়িয়া, তেলেগু, ম্যাথামেটিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি, লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স, এই কতগুলো সাবজেক্ট আছে, যেটা হচ্ছে 9-10 এর ক্ষেত্রে। তো সেক্ষেত্রে এখানে যে সাবজেক্টগুলো কতগুলো ডিভিশন আছে, মানে মিডিয়াম অনুযায়ী। প্রথমত হচ্ছে যে বাংলা সাবজেক্টের বেঙ্গলি মিডিয়ামের কিছু স্কুল আছে, ইংলিশ মিডিয়ামের কিছু স্কুল আছে, হিন্দি মিডিয়ামের কিছু স্কুল আছে, নেপালি মিডিয়াম, ওড়িয়া মিডিয়াম, তেলেগু মিডিয়াম এবং উর্দু মিডিয়ামের কিছু স্কুল আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে বাংলা সাবজেক্টের ক্ষেত্রে যদি দেখো যে মানে বাংলা মিডিয়ামের যে স্কুলগুলো আছে, সেক্ষেত্রে 2090টা সিট আছে, যেটা হচ্ছে মেল ফিমেল উভয় অ্যাপ্লাই করতে পারে। এবং 786টা সিট আছে, যেটা হচ্ছে কিন্তু ফিমেল বা শুধুমাত্র মেয়েদের জন্য সংরক্ষিত, এবং ইংলিশ মিডিয়ামে কোনো সিট নেই। হিন্দি মিডিয়ামের ক্ষেত্রে মেল ফিমেলদের জন্য 94টা সিট এবং ফিমেলদের জন্য 17টা সিট রিজার্ভ করা আছে। নেপালি মিডিয়ামের ক্ষেত্রে একটাই সিট আছে, সেটা মেল ফিমেল আনরিজার্ভ ক্যাটাগরি। এবং তেলেগু মিডিয়ামের ক্ষেত্রে একটা, আর উর্দু মিডিয়ামের ক্ষেত্রে মেল ফিমেল 30টা এবং ফিমেলের ক্ষেত্রে 5টা। ইংলিশের ক্ষেত্রে সিট সংখ্যা দেখো 2078টা, সেক্ষেত্রে মানে বাংলা মিডিয়ামের ক্ষেত্রে এটা দেখে নাও, সেক্ষেত্রে বাংলা মিডিয়ামের ক্ষেত্রে 2078টা এবং 798টা হচ্ছে ফিমেলদের জন্য সংরক্ষিত। আবার আমরা বেসিক্যালি বাংলা মিডিয়ামটা নিয়ে আলোচনা করছি, এই পোর্শনটা নিয়ে আলোচনা করছি, যাদের ইংলিশ, হিন্দি বা নেপালি, ওড়িয়া,
তেলুগু মিডিয়াম আছে তারা একটু দেখে নেবে এরকম করে। তো হিন্দির ক্ষেত্রে দেখো 229টা সিট আছে 9-10 এর ক্ষেত্রে এবং 16টা মেয়েদের জন্য সংরক্ষিত। উর্দুতে 40টা সিট আছে, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম সংরক্ষণ নেই, মানে সব মেল ফিমেল উভয়ই এখানে এলিজিবল। এছাড়াও ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে 2347 একটা হিউজ সংখ্যক সিট, যেখানে 1100 জন হচ্ছে মেয়েদের জন্য রিজার্ভ এবং 2347 হচ্ছে আনরিজার্ভ, ঠিক আছে। এবং হিস্ট্রির ক্ষেত্রেও 1269টা সিট হচ্ছে বাংলা মিডিয়ামের ক্ষেত্রে মেল ফিমেল জন্য আনরিজার্ভ এবং 500 সিট হচ্ছে রিজার্ভ, ঠিক আছে। তো এইভাবে জিওগ্রাফির ক্ষেত্রেও 1051টা সিট আনরিজার্ভ ক্যাটাগরির জন্য আছে। আনরিজার্ভ বলতে এখানে কিন্তু আমরা এসসি এসটি ওবিসি কে বোঝাচ্ছি না, এখানে মেল ফিমেল কে বোঝাচ্ছি, মেল ফিমেল, ঠিক আছে, জেন্ডার বেসিসে আনরিজার্ভ। এবং ফিমেলদের ক্ষেত্রে 509টা সিট আছে এবং 440টা সিট আছে। এবং লাইফ সায়েন্সের ক্ষেত্রে 2498টা সিট, আর হচ্ছে মেয়েদের জন্য 938টা সিট। ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে 2772টা সিট এবং 1087টা সিট হচ্ছে মেয়েদের জন্য। এইভাবে আমাদের টোটাল সিট হচ্ছে সমস্ত সাবজেক্টের, এভাবে টোটাল বাংলা মিডিয়ামের এই যে 13টা সাবজেক্ট আছে, এই 13টা সাবজেক্টের মধ্যে বাংলা মিডিয়ামের আনরিজার্ভ মানে মেল ফিমেল ওয়াইড আনরিজার্ভ হচ্ছে 14,274 এবং ফিমেলদের জন্য থাকছে 5,674। টোটাল সিট হচ্ছে আমাদের 19,948, সেটা হচ্ছে শুধুমাত্র বাংলা মিডিয়ামের জন্য 9-10 এর ক্ষেত্রে, বাংলা মিডিয়ামের বিভিন্ন সাবজেক্টের জন্য। এবং টোটাল বাংলা মিডিয়াম, ইংলিশ, হিন্দি, নেপালি সব মিডিয়াম মিলিয়ে টোটাল 9-10 এর ক্ষেত্রে 23,212টি ভ্যাকেন্সি কিন্তু এখানে আছে। এরপরে যদি আমরা 11-12 এর ক্ষেত্রে চলে যাই, 11-12 এর ক্ষেত্রে 11-12 এর যে অ্যাসিস্ট্যান্ট টিচার সেই ক্ষেত্রে দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো সেখানে কতগুলো সাবজেক্ট আছে। এখানে কিন্তু অনেকগুলো সাবজেক্ট আছে। এখানে প্রথমত অ্যাকাউন্টেন্সিতে দেখো 151টা সিট আছে বাংলা মিডিয়ামে এবং মেয়েদের আলাদা করে আবার 13টা সিট আছে, ঠিক আছে। হিন্দি মিডিয়ামের ক্ষেত্রে মেয়ে এবং ছেলে মিলিয়ে 11টা সিট আছে। নেপালি মিডিয়ামে নেই, উর্দু মিডিয়ামের ক্ষেত্রে 3টে সিট, এভাবে টোটাল 178টা সিট হচ্ছে। হ্যাঁ, এগ্রিকালচারের ক্ষেত্রে একটা সিট আনরিজার্ভ এবং আর্গোনমির ক্ষেত্রে দেখো 40টা সিট আছে আনরিজার্ভ এর ক্ষেত্রে। অ্যানথ্রোপোলজির ক্ষেত্রে 6টা সিট আছে এবং ছেলেদের 6টা মানে আনরিজার্ভ 6টা এবং মেয়েদের 6টা, টোটাল 12টা সিট আছে। আরবিক এর ক্ষেত্রে 26/5। বাংলার দেখো এটা গুরুত্বপূর্ণ, বাংলার পিজির ক্ষেত্রে বেঙ্গলি বা পিজির ক্ষেত্রে 336টা হচ্ছে বাংলা মিডিয়ামের মেল ফিমেলদের জন্য এবং এক্সট্রা হচ্ছে 52টা শুধুমাত্র মেয়েদের জন্য। এইভাবে টোটাল হচ্ছে এবং এছাড়াও আছে, এছাড়া টোটাল হচ্ছে 390টা সিট হচ্ছে বাংলার পিজির জন্য। এছাড়াও বায়োলজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে দেখো 793টা সিট হচ্ছে মেল ফিমেল উভয়ের জন্য এবং এক্সট্রা 87টা সিট হচ্ছে মেয়েদের জন্য। এরকম করে ইংলিশ হিন্দি মিডিয়ামে 14টা সিট হচ্ছে ছেলে মেয়ে উভয় এবং 4টে সিট হচ্ছে ফিমেলদের জন্য। এভাবে দেখো এদের টোটাল সিট সংখ্যা দাঁড়াচ্ছে 919টা। কেমিস্ট্রির ক্ষেত্রে যদি দেখো এক্ষেত্রে 986, 126, 25, 2 এরকম করে 1194টা হচ্ছে, এটা হচ্ছে 11-12 এর কিন্তু, ঠিক আছে। কমার্সের ক্ষেত্রে হচ্ছে সিট থাকছে, যার যা সাবজেক্ট আছে সেখান থেকে কিন্তু এগুলো একটু দেখে নেবে, ঠিক আছে। কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে এবং বিশেষ করে যে এডুকেশনের ক্ষেত্রে শিক্ষা বিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু এই মানে মেল ফিমেল মিলিয়ে 941টা সিট আছে, তার সঙ্গে অ্যাডিশনাল 155টা সিট আছে মেয়েদের জন্য। অর্থাৎ এই এডুকেশনের ক্ষেত্রে 1147টা টোটাল সিট সব মিলিয়ে এটা কিন্তু একটা হিউজ সংখ্যক সিট। যারা এডুকেশনের ছাত্রছাত্রী আছো বা বাংলারও সব সাবজেক্টের জন্য এটা কিন্তু হিউজ সিট, কিন্তু এডুকেশনের জন্য এটা কিন্তু একটা হিউজ সিট 1147টা। তো সেক্ষেত্রে কিন্তু সবাই ভালো করে পড়াশোনা করবে। এবং এইরকম করে ইংলিশের ক্ষেত্রে দেখো, ইংলিশের ক্ষেত্রে 482টা সিট আছে বাংলা মিডিয়ামের ক্ষেত্রে, আনরিজার্ভ ক্যাটাগরি মানে ছেলে মেয়ে সবাই অ্যাপ্লাই করতে পারবে, এখানে এলিজিবল হবে। এবং মেয়েদের জন্য 72টা এক্সট্রা আরো সিট আছে। এবং এক্ষেত্রে হিন্দি মিডিয়ামের ক্ষেত্রে 24 এরকম করে 594টা সিট কিন্তু এখানে আছে। এছাড়াও জিওগ্রাফি আছে, হিন্দি আছে, হিস্ট্রি আছে, যে যার সাবজেক্ট গুলো আছে এভাবে কিন্তু তোমরা দেখে নেবে। তো এই হচ্ছে আমাদের সিট ভ্যাকেন্সি গেল। এরপরে হচ্ছে যে আমাদের নাম্বার ডিভিশনটা কেমন হবে, মানে অর্থাৎ নাম্বার ডিউরেশন বা মেরিট লিস্টটা আমাদের কেমন হবে সেটা কিন্তু আমাদের জানা দরকার। যে পরীক্ষার কত নাম্বার থাকছে, ইন্টারভিউতে কত নাম্বার থাকছে, এটা দেখো এরা একটা গ্যাজেট পাবলিশ করেছে 29, অর্থাৎ গতকাল পাবলিশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে, সেকেন্ডারি এডুকেশন ডিপার্টমেন্ট থেকে একটা গ্যাজেট পাবলিশ করা হয়েছে। এখানে বিষয়গুলো ডিটেলসে দেওয়া হয়েছে। তো বেসিক্যালি এখানে যদি তুমি এর নিচের দিকে চলে যাও সেখানে দেখতে পাবে, এখানে দেখো এই যেটা আমরা ওই শিডিউলে আলোচনা করলাম, তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা কোয়ালিফিকেশন কি হবে মানে 9-10 এর জন্য, সেটা অলরেডি আমি আলোচনা করে দিয়েছি। তো এবং এজ লিমিটও আলোচনা করেছি, ওই বিষয়গুলো আছে। 11-12 এর ক্ষেত্রেও তাই এই বিষয়গুলো আছে। হ্যাঁ, এবং এক্ষেত্রে গ্যাজেটে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপার প্রাইমারির ক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়া হবে, কি কি কোয়ালিফিকেশন হবে, এটা কিন্তু দেওয়া হয়েছে। অর্থাৎ 26 একটা আপার প্রাইমারি পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু একটা থেকে যাচ্ছে। তো এক্ষেত্রে দেখো এই যেখানে শিডিউল 2, এই শিডিউল 2 এটা হচ্ছে তোমার
11 নম্বর পেজ, 11 নম্বর পেজ। এখানে দেখবে তোমাদের পরীক্ষার নাম্বার, ডিভিশন বা রিটেন এক্সামিনেশন কত থাকছে, ইন্টারভিউতে কত থাকছে, সেই বিষয়গুলো দেওয়া আছে। তো বেসিক্যালি আমাদের যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটার আমাদের কিন্তু 60 নাম্বার রিটেন পরীক্ষার উপর ওএমআরসি বেসড পরীক্ষা হবে, ওএমআরসি বেসড রিটেন এক্সাম। হ্যাঁ, মানে এমসিকিউ বেসড প্রশ্ন হবে, এমসিকিউ বেসড প্রশ্ন হবে, সেখানে 60 নাম্বার থাকবে, অর্থাৎ 60 নাম্বারের প্রশ্ন হবে। এবং অর্থাৎ পরীক্ষায় মানে লিখিত পরীক্ষায় থাকছে 60 নাম্বার, একাডেমিক্স কোয়ালিফিকেশন অর্থাৎ তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন সেখানে থাকে 10 নাম্বার। তো বেসিক্যালি এই জায়গাটায় দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে এখানে কিন্তু তোমার এডুকেশন কোয়ালিফিকেশন মানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, মাস্টার ডিগ্রি সব সব সবটা কিন্তু নয়। 9-10 এর ক্ষেত্রে গ্র্যাজুয়েশনে যত নাম্বার পাবে তার উপর বেস করে তোমাকে এডুকেশনাল কোয়ালিফিকেশন দেবে। গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন যার যা সাবজেক্ট আছে 9-10 এর ক্ষেত্রে, যেরকম ধরো তুমি গ্র্যাজুয়েশনে কোনো সাবজেক্টে, এডুকেশনে বা বাংলায় বা আরো ইংলিশে বা কোনো সাবজেক্টে 60% বা তার বেশি পেয়েছো, তাহলে তুমি মেরিট কোর্সে বা একাডেমিক কোর্সে 10-এ 10 পাবে। যদি তুমি 50 থেকে 60 নাম্বারের মধ্যে পেয়েছো, 60%-এর মধ্যে পেয়েছো, তাহলে সেক্ষেত্রে তুমি 8 নাম্বার পাবে। এবং যদি তুমি 50%-এর কম পাও, বিলো 50%, তাহলে তুমি 6 নাম্বার পাবে। মানে বেসিক্যালি যাদের রিজার্ভেশন আছে তারা যদি এখানে এলিজিবল হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু 6 নাম্বার পাবে। নইলে কিন্তু একাডেমিক্সে তোমার 8 বা 10 নাম্বার কিন্তু তুমি অবশ্যই পাবে। ঠিক আছে। এবং একটা বিষয় এখানে মনে রাখবে, নো রাউন্ডিং অফ পার্সেন্টেজ ইজ অ্যালাউড। অর্থাৎ আমরা অনেক সময় কি করি, ফর্ম ফিল আপের সময় ধরো আমার পার্সেন্টেজ হয়েছে 85 পয়েন্ট, তাই না, আমি কি করলাম 86% লিখে দিলাম। এই ভুলটা কিন্তু কখনোই করবে না। এরকম যদি করো, কারণ এখানে যদি তোমার নাম্বারের বেসিসে করা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এইটা কিন্তু অ্যালাউ করা যাবে না। তোমার যদি 85.7 হয় তাহলে 85.7ই লিখবে, 85.4 হলে 85.4ই লিখবে, যা আছে সেরকম কোনো রকম রাউন্ড ফিগার করতে যাবে না। ঠিক আছে। এবং এরপরে দ্বিতীয় যে ক্রাইটেরিয়া, তাহলে আমাদের হলো কি, হলো হচ্ছে পরীক্ষার লিখিত পরীক্ষার 60 নাম্বার প্লাস একাডেমিক্সে 10 নাম্বার, 70 হয়ে গেল। আরো 30 নাম্বার, আরো 30 নাম্বারের মধ্যে হচ্ছে পায়োর টিচিং এক্সপিরিয়েন্স, অর্থাৎ তোমার যে টিচিং এক্সপিরিয়েন্স, সেই টিচিং এক্সপিরিয়েন্স থেকে কিন্তু 10 নাম্বার পাবে। অর্থাৎ তোমার যে টিচিং এক্সপিরিয়েন্স, এবার এখানে এক্ষেত্রে দেখে রাখো যে টিচিং এক্সপিরিয়েন্সটা কারা পাবে। টিচিং এক্সপিরিয়েন্সটা তুমি যদি কোনো প্রাইভেটে পড়িয়েছো সেখান থেকে তুমি কিন্তু টিচিং এক্সপিরিয়েন্স পাবে, কলেজে পড়িয়েছো, ইউনিভার্সিটিতে পড়িয়েছো, সেখান থেকে কিন্তু তুমি কোনো টিচিং এক্সপিরিয়েন্স পাবে না। সেকেন্ডারি লেভেলের ক্ষেত্রে মানে 9-10 এর ক্ষেত্রে টিচিং এক্সপিরিয়েন্স পেতে গেলে তোমাকে 9-10 লেভেলেই, সেকেন্ডারি লেভেলেই গভর্নমেন্ট অর গভর্নমেন্ট এডেড বা গভর্নমেন্ট স্পন্সর স্কুলে সেখানে তোমাকে পড়াতে হবে। সেখানে যদি তুমি পড়িয়ে থাকো সেই টিচিং এক্সপিরিয়েন্সটা কাউন্ট হবে। এমন নয় যেখানে যা কিছু পড়ালে বা তুমি প্রাইমারি স্কুলে পড়িয়েছো দিয়ে বলছো আমার সেকেন্ডারিতে টিচিং এক্সপিরিয়েন্স লাগবে, সেখানে কিন্তু তোমরা পাবে না। সেক্ষেত্রে কিন্তু এই বিষয়টা মাথায় রাখবে, এই বিষয়টা ভালো করে দেখবে। এবং বেসিক্যালি 2 নাম্বার বেসিস অফ 2 মার্কস অফ ইচ ইয়ার, প্রতি বছরের এক্সপিরিয়েন্সের উপর 2 নাম্বার করে ক্যালকুলেট করা হবে, তার একটা আছে, নর্মস আছে, সেইভাবে হবে। তাহলে বেসিক্যালি আমার 9-10 এখান থেকে যেটা বিষয়, যে 9-10 এর আমি যদি টিচিং এক্সপিরিয়েন্স নিতে চাই অ্যাজ এ টিচার বা অ্যাজ এ ক্যান্ডিডেট, তাহলে সেক্ষেত্রে আমার 9-10 এ পড়ানোর একটা আমার কিন্তু, এবং প্রাইভেটে নয়, গভর্নমেন্ট বা গভর্নমেন্ট এডেড বা গভর্নমেন্ট স্পন্সর স্কুলে পড়ানোর আমার কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে। তাহলে এক্ষেত্রে আমার কত হয়ে গেল, 60, 70, 80। আরো 20 নাম্বার ওরাল ইন্টারভিউ, ওরাল ইন্টারভিউতে 10, আর হচ্ছে ওরাল ইন্টারভিউতে 10 প্লাস হচ্ছে লেকচার ডেমনস্ট্রেশন, অর্থাৎ তোমাকে একটা পড়াতে হবে ইন্টারভিউ বোর্ডে গিয়ে, তার উপর বেস করে 10। এইভাবে তোমাকে কিন্তু 100 নাম্বার হচ্ছে 9-10 এর ক্ষেত্রে। একই রকম ভাবে 11-12 এর ক্ষেত্রেও তাই, 11-12 এর টিচার, অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্ষেত্রেও তাই। এখানে তোমার 60% নাম্বার পরীক্ষা নেওয়া হবে, লিখিত পরীক্ষা 4 নাম্বার থাকবে, একাডেমিক্সে 10 নাম্বার থাকবে। সেখানেও বেসিক্যালি তোমার পোস্ট গ্রাজুয়েশনের সাবজেক্ট ওয়াইজ নাম্বারে হবে। ধরো তুমি যদি ইংলিশে হও, তুমি যদি এডুকেশন হও, 60% এর বেশি পেলে 10 নাম্বার পাবে, 50 থেকে 60% পেলে 8 নাম্বার পাবে, এবং 50% এর কম পেলে 6 নাম্বার পাবে। এবং এক্ষেত্রেও কিন্তু তোমার টিচিং এক্সপিরিয়েন্সের উপর 10 নাম্বার আছে একই রকম ভাবে, ওরাল ইন্টারভিউর জন্য 10, এবং লেকচার ডেমনস্ট্রেশনের জন্য 10 নাম্বার আছে। ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। এবং এক্ষেত্রেও মনে রাখবে পোস্ট গ্রাজুয়েটের ক্ষেত্রেও কিন্তু সেকেন্ডারি লেভেলে বা হায়ার সেকেন্ডারি লেভেলে, বেসিক্যালি সেকেন্ডারি লেভেলে গ্রাজুয়েশন, গভর্নমেন্ট এডেড এবং গভর্নমেন্ট স্পন্সর স্কুলে পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া অন্য কোনো বাইরের টিচিং এক্সপিরিয়েন্স এখানে কিন্তু অ্যালাউ করা হবে না। ঠিক আছে। তো বেসিক্যালি এটা হচ্ছে আপার প্রাইমারি গ্যাজেটটাই হয়েছে, সেখানে নাম্বার ডিভিশন দিয়েছে, সেটা আমরা আলোচনা করছি না। যদি তোমার মনে হয় প্রয়োজন হয় তোমাদের যে এটার উপর একটা আলোচনা দরকার বা এর উপরে ভিডিও দরকার, তাহলে আমাদের কমেন্ট করে জানাবে, আমরা সেখানে আলোচনা করব। এবং শেষের যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে কতজন ছেলে মেয়ে, কত অনুপাতে ছেলে মেয়ে ইন্টারভিউতে ডাক পাবে, অর্থাৎ কতজন পাস করানো হবে বা কতজনকে ইন্টারভিউতে ডাক দেওয়া হবে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং এক্ষেত্রে গ্যাজেটের যদি তুমি
নম্বর পয়েন্টটা দেখো, সেক্ষেত্রে দেখবে যে এখানে একটা লেখা আছে রেশিও হচ্ছে, যে ইন্টারভিউতে কারা কারা, রেশিও হচ্ছে কি 1.6:1, অর্থাৎ একজন, এই যে এই জায়গাটা দেখো ফাইনাল ভ্যাকেন্সি, একজন একজন 1.6:1 রেশিওতে তুমি কিন্তু ডাক পাবে, 1.6:1 রেশিওতে তুমি কিন্তু মানে ডাক দেওয়া হবে। অর্থাৎ 100টা যদি সিট থাকে তাহলে 160 জনকে সেখানে ইন্টারভিউ বোর্ডে রাখা হবে, বা 100 জনকে পরীক্ষায় পাস করানো হবে। যদি কোনো সাবজেক্টে 1000টা সিট থাকে তাহলে 1600 জনকে সেখানে কিন্তু পরীক্ষায় পাস করানো হবে। অর্থাৎ এইটা হচ্ছে 1.6:1 অনুপাতে। অর্থাৎ 100 জন যদি 100টা যদি সিট থাকে তাহলে 160 জনকে পাস করানো হবে, 1000টা যদি সিট থাকে তাহলে 1600 জনকে পাস করানো হবে। এই অনুপাতে কিন্তু মানে কাট অফ মার্কস হবে। এবং বেসিক্যালি এখানে আরো একটা বিষয় আছে, যে যদি দেখা গেল যে এরকম 1600 জনকে ডাকার, মানে 100টা সিট আছে, 160 জনকে ডাকবে, কিন্তু শেষে দেখা গেল যে 5 জন আছে যাদের নাম্বার একই, যাদের নাম্বার হয়তো সেম, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে সবাইকেই ডাকা হবে। এরকম একটা বিষয় এখানে বলা হয়েছে, সেটা একটু দেখে নেবে ভালো করে। তো বেসিক্যালি এই হচ্ছে আমাদের আলোচনার বিষয়। এছাড়াও এখানে তোমাদের কতগুলো প্রশ্ন আছে, যে আমাদের নোটিফিকেশনের সিলেবাস সম্পর্কে কিছু বলা হয়নি, এখনো সিলেবাসটা দেওয়া হয়নি। আশা করি খুব দ্রুততার সঙ্গে সিলেবাসটা চলে আসবে। এবং এটা যতক্ষণ না নোটিফিকেশন আসছে, সিলেবাস যেহেতু 2016 ক্যান্ডিডেটদের নিয়েও পরীক্ষা হচ্ছে, তো সিলেবাস চেঞ্জ হওয়ার সম্ভাবনাটা খুবই কম। কিন্তু সিলেবাসটা এখনো পর্যন্ত দেওয়া হয়নি, বা অফিসিয়ালি এই রিলেটেড, মানে এমনি বলা হয়েছে যে 2016 সিলেবাসেই পরীক্ষা হবে, কিন্তু এই রিলেটেড অফিসিয়াল কোনো নোটিফিকেশন বেরোয়নি। সেটা যত তাড়াতাড়ি আসবে সেটা আমরা জানিয়ে দেবো। কিন্তু তোমরা এখন সবাই 2016 সিলেবাসকে টার্গেট করে পড়াশোনাটা এগিয়ে নিয়ে যাও। থ্যাংক ইউ সবাইকে।